অবশেষে আওয়ামী লীগ ঘোষণা দিয়ে রাজপথে অস্থিরতার একটি নতুন অধ্যায় শুরু করে দিয়েছে। শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে দলটির ডাকা লকডাউন সফল করতে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচারণা চালাচ্ছে তারা। এই অবস্থানে সাড়া দিয়ে আওয়ামী লীগের কর্মীরা রাস্তায় নামছেন, যার ফলস্বরূপ কিছু আটক এবং অপ্রত্যাশিতভাবে ঢাকার রাজপথে আবারও বোমার শব্দ, বারুদের গন্ধ ফিরে এসেছে। আগামী দিনগুলোতে দেশের রাজনীতি কোন দিকে মোড় নেবে? অভ্যুত্থানের ক্ষমতা হারানো দলটি যে লকডাউন কর্মসূচি ঘোষণা দিয়েছে তাতে জনগণের কতটা সাড়া মিলবে? এই কর্মসূচি মোকাবেলায় সরকারের কৌশলই বা কি হবে, আর সেনাবাহিনীর ভূমিকাই বা কি থাকবে? এসব প্রশ্নই এখন জনমনে ঘুরপাক খাচ্ছে। অনেকেই প্রশ্ন তুলছেন, এই কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগ কি প্রত্যাবর্তনের শক্তিশালী ইঙ্গিত দিচ্ছে, নাকি এটি কেবলই নিজেদের সাংগঠনিক সক্ষমতা এবং পরিস্থিতি মূল্যায়নের একটি রিহার্সাল? প্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে আজ বিস্তারিত কথা বলবো। আশা করি পুরো আয়োজনে আমাদের সাথেই থাকবেন। জামাত সহ ৮টি দলের ডাকা মহাসমাবেশের মূল উদ্দেশ্য যখন গণভোটের দাবি আদায়, ঠিক তার আগের দিন সোমবার ঢাকার বিভিন্ন প্রান্তে নানা অঘটন কিন্তু ঘটে গেছে। দিনের বেলায় গুলি করে মানুষ হত্যা, বাসে আগুন, ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকের সামনে ককটেল নিক্ষেপ করা হয়েছে, এমনকি মধ্যরাতে এনসিপি কার্যালয় এবং রেডিও ভবনের সামনেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী অন্তত ৬টি জায়গায় 9টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং 3টি জায়গায় বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। বিশেষ করে মোহাম্মদপুরের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার ও কবি ফরহাদ মজহারের প্রতিষ্ঠানের সামনে ককটেল ছোড়ার ঘটনা উল্লেখযোগ্য। হামলাকারীদের কৌশলটি ছিল একেবারেই স্পষ্ট। হেলমেট পরে মোটর সাইকেলে এসে দ্রুত ককটেল ফাটে মুহূর্তেই উধাও হয়ে যাওয়া, যেন হাজারো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরকে তারা পাত্তাই দিচ্ছেন না। ঢাকার বাইরেও মানিকগঞ্জে স্কুল বাসে আগুন দিয়েছে এবং নেত্রকোনায় এনসিপি নেতার বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে এখন রাজনীতিতে নতুন একটা মোড় সেটি লক্ষ্য করা যাচ্ছে। এইসব ঘটনার পেছনে সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের নেতাকর্মীদের সন্দেহ করছে, কারণ দলটির সভানেত্রীর গুরুত্বপূর্ণ রায় সামনে আছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণঅভ্যুত্থানের সময়কার মানবতা বিরোধী অপরাধের একটি মামলার রায়ের তারিখ ঘোষণার কথা আগামীকাল। এই মামলার আসামিদের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আছেন এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের নামও রয়েছে। বিশ্লেষকদের মতে রায় কি হতে যাচ্ছে তা অনুমান করতে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। তাই অনেকেই মনে করছেন বাংলাদেশের শান্তি বোধহয় ফুরিয়ে আসছে, দেশ দ্রুত একটি খারাপ সময়ের দিকে এগিয়ে যাচ্ছে ক্রমান্বয়ে। এমন পরিস্থিতিতে সব দলের মধ্যে একতা অত্যন্ত জরুরি, কিন্তু বিএনপি, জামায়াত, এনসিপি 3 দল যেন 3টি ভিন্ন গ্রহের বাসিন্দা। এখন প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগ যদি শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে এবং নির্বাচন বানচালের চেষ্টায় দেশে অশান্তি জিইয়ে রাখে, তবে ফল কি হতে পারে? দেশ অচল করে দিয়ে দলটি কি অর্জন করতে পারবে? বাংলাদেশ কি আবারও সেই 2013 সালের অগ্নিগর্ভ পরিস্থিতির দিকেই যাচ্ছে? সোমবার ঢাকায় সংঘটিত হামলাগুলোর মধ্যে একটি সুনির্দিষ্ট গেরিলা কৌশল লক্ষ্য করা গেছে। হামলাকারীরা মোটরসাইকেল ব্যবহার করে দ্রুত ককটেল নিক্ষেপ করে পালিয়ে যাচ্ছে, যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়ানোর জন্যই এটি পরিকল্পিত। ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার হওয়া 28 বছর বয়সী একজনকে পুলিশ প্রাথমিকভাবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য হিসেবে চিহ্নিতও করেছে, যা এই নাশকতার নেপথ্যের শক্তি সম্পর্কে স্পষ্ট একটা ইঙ্গিত দেয়। আগামী 13 নভেম্বর অর্থাৎ আগামীকালকের যে কর্মসূচি ঘিরে অন্তর্বর্তী সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে এখন আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ কমিটি কঠোর জবাবদিহিতার নির্দেশও কিন্তু এর মধ্যে দিয়েছে। এই দিনে ঢাকায় অন্তত 17,000 পুলিশ সদস্য সক্রিয় থাকবেন এমনটাই জানা গেছে, যাদের সঙ্গে যোগ দিবেন সেনাবাহিনী, বিজিবি, র্যাব এবং
গোয়েন্দা সংস্থার সদস্যরাও। রাজধানীতে ঢোকার পথে তল্লাশি এবং আবাসিক এলাকায় অভিযানও এখন নিয়মিত। এরই মধ্যে গত ২৪ ঘন্টার কর্মসূচির পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের ৩৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপি ট্রাইব্যুনাল সহ বিভিন্ন এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে। পুলিশের এই কঠোর অবস্থান স্পষ্ট করে যে তারা জিরো টলারেন্সের কোনো কর্মসূচি মোকাবেলা করতে প্রস্তুত। প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিলেও জনমনে শঙ্কা কিন্তু কাটছেই না। প্রিয় দর্শক, আওয়ামী লীগ কেন এই ১৩ই নভেম্বরকে বেছে নিয়েছে? কারণটি যদি আমরা বলি, সেটি হচ্ছে রাজনৈতিক এবং বিচারিক উভয় দিক থেকেই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণা হওয়ার কথা আছে। কিন্তু আওয়ামী লীগ এই ট্রাইব্যুনালকে ক্যাঙ্গারু কোর্ট মনে করে এবং এই লকডাউন কর্মসূচির মাধ্যমে তারা একদিকে শেখ হাসিনার রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চাইছে, অন্যদিকে নির্বাচন প্রতিহত করার সক্ষমতাও প্রমাণ করতে চাইছে। এটি আসলে নিজেদের নেতাকর্মীদের মনোবল, সাংগঠনিক শক্তি এবং জনগণের কাছ থেকে সাড়ার একটি পরীক্ষা বলা চলে, যা ভবিষ্যতের বড় কর্মসূচির রিহার্সালও কিন্তু আমরা বলতে পারি। ক্ষমতাচ্যুত হওয়ার পর এবং শীর্ষ নেতৃত্বের বড় অংশ পলাতক বা কারাবন্দী থাকা অবস্থায় আওয়ামী লীগের এই তৎপরতা আসলে দলটির প্রাসঙ্গিকতা বজায় রাখার একটি মরিয়া চেষ্টা, সেটি নিঃসন্দেহে বলা যায়। ভূরাজনৈতিক দিক থেকেও কিন্তু ভারত সরকারের আশ্রয়ে থাকা অবস্থাতে শেখ হাসিনা অনলাইন উপস্থিতি এবং আন্তর্জাতিক গণমাধ্যমে তার সাক্ষাৎকার এই পুরো পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। ১৩ই নভেম্বরের এই কর্মসূচিতে জনগণের সাড়া এবং সরকারের প্রতিহত করার যে কৌশল, এর মধ্য দিয়ে হয়তো আগামী দিনের রাজনীতির সামান্য ইঙ্গিত পাওয়া যাবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হলো দেশের সব রাজনৈতিক দলের একটি বিষয়ে একমত হওয়া, কোনো অজুহাতে যাতে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনটি বানচাল হয়ে না যায়। নির্বাচন বানচাল হলে তার চরম মূল্য কিন্তু দেশের জনগণকেই দিতে হবে। এই বিষয়টি নিয়ে বিশ্লেষকরা গণমাধ্যমগুলোতে বলছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেয়া। জুলাই সনদ এবং সংস্কার সহ অমীমাংসিত বিষয়গুলো নির্বাচিত সংসদেই আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া উচিত। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে নিশ্চয়ই আপনার মন্তব্য জানাবেন। আর আন্তরিক অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য।